হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার এমসিকিউ কোয়েশ্চেন স্টার্ট করে ফেলেছি। আগের দিনের আমি একটা লেকচারে দেখিয়েছিলাম 13 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আমরা সলভ করে ফেলেছি। আজকে আমরা তারপরের কোয়েশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? সো 13 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু সলভ করা হয়ে গেছে, মানে 13 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ হয়ে গেছে। আজকে আমরা 14 নম্বর কোয়েশ্চেন থেকে স্টার্ট করব। তো কি বলছে দেখো, বলছে 3.69 চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলি হলো। আচ্ছা, 3.69 কোথায় ভাই ছবি? 3.69 কই? এটা 3.67, 3.69 মানে দিকে হবে, হ্যাঁ এইখানটা আছে। ওকে, সো 3.69 মানে এই ছবিটা। আচ্ছা, এখানে বলছে কোনগুলি তোমার সমবিভব, মানে ইকুইপোটেনশিয়াল। ইকুইপোটেনশিয়াল মানে কি? ইকুইপোটেনশিয়াল মানে দুটো পয়েন্টের যদি তুমি ধরো সাপোজ একটা পয়েন্ট তুমি কনসিডার করলে, এর যদি পোটেনশিয়াল ভিএ হয় এবং এর পোটেনশিয়াল যদি ভিবি বলো তুমি, ইকুইপোটেনশিয়াল কথা অর্থ হচ্ছে তোমার এরা দুজনে কিন্তু সেম, এটাকে বলি আমরা ইকুইপোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে পরে এখানটায় দেখো পি কিউ আর এস তিনটে বলেছে, তাহলে কোন বিন্দুগুলির চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলি হলো। আচ্ছা, মানে তাহলে কোন বিন্দুগুলো হচ্ছে সমবিভব। ঠিক আছে, আমি যদি ভালো করে দেখি, দেখো ভালো করে বোঝো, এই যে একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, তাই তো? তুমি এই বিন্দু নাও, 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 এরা সবাই কিন্তু একই বিভবে রয়েছে, সবাই কিন্তু সেম বিভবে আছে। তাহলে এস এবং আর এরা দুজনা কিন্তু অবশ্যই সমবিভব তলে আছে, সমবিভবে আছে। তাহলে এস এবং আর কোনটা কোনটা আছে দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার হবে, এস অ্যান্ড আর। বুঝতে পারলে? এরা সমবিভবে রয়েছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ড, এটা মানে ধরো এটা পজিটিভ চার্জ এদিকে রয়েছে আর এদিকে নেগেটিভ চার্জ রয়েছে, বিকজ এই দিক বরাবর কী দেখাচ্ছে, এটা আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখাচ্ছি আমরা, ঠিক আছে? সো ইলেকট্রিক ফিল্ডের সমবিভব মানে কি বলতে পারি আমরা, যে এই যে আর এস যে লাইনটা, সেই লাইনটা প্রত্যেকটা পয়েন্টটাই কি সমবিভব রয়েছে। তুমি এইখানে একটা পয়েন্ট, আমি যেটা প্রথমে বলেছিলাম সেটা নয় অ্যাকচুয়ালি, কারণ এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড। সো তুমি এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট কনসিডার করলে, এর যদি বিভব তোমার ভি এ হয়, এর বিভব যদি ভি বি হয়, তাহলে কার বিভব সব থেকে বেশি বলো তো? তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, দেখো প্রথমের দিনের যে লেকচারটা পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম, এই যে এখানটাতে এই যে একটা ইলেকট্রিক ফিল্ড মানে সুষম ইলেকট্রিক ফিল্ড, এর ক্ষেত্রে কি দেখো, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে। যে ইলেকট্রিক ফিল্ডের কাছে থাকে তার বিভবটা সব থেকে কম হয়, যে ইলেকট্রিক ফিল্ডের থেকে মানে দূরে থাকে তার বিভবটা বেশি হয়। মানে দূরে মিন্স আমি এখান থেকে ডিস্টেন্সটাকে মেজার করছিলাম অ্যাকচুয়ালি, এটা তোমার সাপোজ এক্স এ, এটা এক্স বি, ঠিক আছে, এটা এক্স সি, এরকমভাবে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এক্স এটা অনেকটা দূরে রয়েছে, দূরত্ব বেশি, তার ফলে কি এই মাইনাস সাইনের জন্য বিভবটা কমে যায়। তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডের দুটো পয়েন্ট যদি তুমি কনসিডার করো, দুটো পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু ডিফারেন্স। বুঝতে পারলে? এই মানে কোশ্চেনটার মতোই কিন্তু এই কোশ্চেনটা একদম সিমিলার টাইপ কোশ্চেন। তাহলে এইখানে, তাহলে এই দুজনের মধ্যে আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট বলি, তাহলে পরে কার পোটেনশিয়াল সব থেকে বেশি হবে? ভি এ হবে, তারপরে ভি বি হবে। বুঝতে পারলে? সেরকমই এখানে দেখো একটা পি পয়েন্ট বলেছে, একটা কিউ পয়েন্ট বলেছে, তাহলে এখানটা অবশ্যই কিন্তু পি পয়েন্টের বিভবটা কিন্তু কিউ পয়েন্টের থেকে বেশি হবে, এইটা সত্য। এরকম যদি অপশন থাকতো তাহলে এটা কারেক্ট হতো। বুঝতে পারলে? আমি প্রথমে যেটা মানে ভেবেছিলাম আর কি, এরকম একটা কন্ডাক্টার রয়েছে, সাপোজ সেরকম যদি একটা কন্ডাক্টার থাকতো, এরকম একটা কন্ডাক্টার থাকলে পরে কন্ডাক্টারের কি হয়, দুটো পয়েন্টেই মানে যদি সমবিভব তল হয়ে থাকে তাহলে দুটো পয়েন্টেই বিভবটা সেম হয়ে যায়, যার দরুন ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারভাবে থাকে। ঠিক আছে,
বাট এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড বলেছে, সুতরাং কি এই যে কোনো একটা তুমি যে আর এস যে লাইনটা তুমি ক্যান্সেল করেছো, এই লাইনটা স্ট্রেট লাইন, তাহলে প্রত্যেকটা পয়েন্টই টাচ করতে করতে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের, সুতরাং সেটাই তোমার মানে সমবিভব থাকবে। বোঝাতে পারলাম? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কত? আচ্ছা, ইন্টারেস্টিং কোশ্চেন। মানে একটি তড়িৎ দ্বিমেরু, মানে একটা ডাইপোল তুমি কনসিডার করেছো, এখানে সাপোজ মাইনাস কিউ নাও, এখানে তুমি প্লাস কিউ নাও, তাহলে এটা ডাইপোল হয়ে গেল। তাহলে ডাইপোলের জন্য বলছে শূন্য বিভব তলের সংখ্যা কত? শূন্য বিভব তল মানে একটা ডাইপোলের জন্য কোন পয়েন্টটাতে ইলেকট্রিক পোটেনশিয়াল শূন্য হবে? একটা হতে পারে, একটা শূন্য বিভব তল হতে পারে, তাই না? তাছাড়া তো পসিবল নয়, কারণ একটা ডাইপোলটাকে তুমি ইমাজিন করতে পারো যেন এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে মাইনাস কিউ, আর এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে প্লাস কিউ। দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ। সমবিভব তো শূন্য বিভব কোথায় হবে? যেখানটায় ইলেকট্রিক ফিল্ড থাকবে না, মানে এটা এরকম হতে পারে, মানে তুমি এটা ক্যালকুলেট করতে পারো মেনলি যে কোথায় হচ্ছে গিয়ে, এক সেকেন্ড, তুমি এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারো যে কোথায় বিভবটা শূন্য হবে, ঠিক আছে? মানে নেট যে বিভব সেটা শূন্য হবে, সেটা তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারো, সেটা তুমি একটা পয়েন্টই পাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইখানে 16 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্রের অপর একটি আধানকে এ থেকে বিতে এবং এ থেকে সিতে সরানো হলো, আর ছবি বলে দিয়েছে এখানে। তাহলে বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্রে অপর একটি আধান এ থেকে বিতে, তাহলে এ থেকে বিতে এবং এ থেকে সিতে সরানো হলো, ঠিক আছে? কৃতকার্যের তুলনা করে দেখা যায়, আচ্ছা, বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্রে, ভাষাটা কেমন একটা, বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্রে অপর একটি আধানকে, মানে এই যে কিউ চার্জটা রেখেছে এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হয়েছে। এবার অন্য একটা তুমি চার্জ পার্টিকেল নিয়ে এসছো, চার্জ পার্টিকেলটা কী করলে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি সরালে এবং এ থেকে সি পয়েন্টে তুমি সরালে, ঠিক আছে? যে কৃতকার্যের তুলনা করে দেখা যায়, তাহলে কৃতকার্য তুলনা করো তুমি। বলছে এ বি পথ অপেক্ষা এসি পথ বরাবর কৃতকার্য বেশি হবে, এটা কি হতে পারে? না, মানে এ বি পথ অপেক্ষা, মানে এ বি পথ অপেক্ষা এসির কৃতকার্যটা বেশি হবে। প্রথমত ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তোমার ওয়ার্ক ডান তোমার পাথ ইনডিপেন্ডেন্ট, সুতরাং এটা হতে পারে না। উভয় ক্ষেত্রে কৃতকার্য সমান হবে, এইটা কারেক্ট অ্যান্সার। বিকজ দেখো তুমি যে মানে পাথ ইনডিপেন্ডেন্ট ফাইন, বাট এখান থেকে এইটুকুনি লেন্থ, মানে ফাইনাল পয়েন্টের পজিশন পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে? পয়েন্ট দুটো সেম, দেখো মানে এইখান থেকে একটুকুনি লেন্থ যা হবে, এখান থেকে একটু লেন্থ কিন্তু তাই। তার দরুন কি হচ্ছে দেখো, কৃতকার্য কিন্তু বোধ ক্ষেত্রে মানে উভয় ক্ষেত্রেই কিন্তু সমান হবে। উভয় ক্ষেত্রে দেখো এসি অপেক্ষা বড়, এটা হতে পারে না। কৃতকার্য শূন্য, না এটা হতে পারে না। যদি ক্লোজড হতো, মানে এখান থেকে ঘুরে এরকম ঘুরে 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 এসে এখানে চলে আসতো, এতেই চলে আসতো, তাহলে বলতে যে কৃতকার্য ভাই শূন্য, কিন্তু সেটা হয়নি। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে যেটা বুঝতে পারছি আমরা, কৃতকার্য কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু সমান হবে, জাস্ট একটা মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন। 17 নম্বরটা কি বলছে? বলছে সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধান যথাক্রমে এই পয়েন্ট এবং এই পয়েন্টে রাখা হলো। এটা a/2 রেখেছে জেড অ্যাক্সিস বরাবর, a/2 রেখেছে, এটা যদি জেড অ্যাক্সিস হয়, সাপোজ এখানে একটা রেখেছে a/2 পয়েন্টে, এটা পজিটিভ কিউ চার্জ রেখেছে, এটা আমাদের অরিজিন সাপোজ, আর এইখানটায় এটা -a/2, এইখানে রেখেছে সাপোজ -q আধান। ওকে,
বলছে যখন অপর একটি ধনাত্মক বিন্দু আধানকে মাইনাস এ কমা জিরো বিন্দু থেকে, তার মানে এইদিকে, এইটা তোমার সাপোজ মাইনাস এ থেকে এইদিকে প্লাস এ, আর একটা বিন্দু আধানকে, ধনাত্মক বিন্দু আধানকে মাইনাস এ থেকে, মানে এখান থেকে একটা ধনাত্মক পজিটিভ কিউ চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসা হলো, তাই তো, স্থানান্তরিত করা হয়, তখন তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত হবে? তখন তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত হবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। তাহলে সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধান যথাক্রমে এই বিন্দুতে রাখা হলো। তাহলে এখানে একটা ধনাত্মক আধান রেখেছি, এখানে একটা ঋণাত্মক আধান রেখেছি। ঠিক আছে, তাহলে দেখো ধনাত্মক আর ঋণাত্মক যেহেতু বিন্দু আধান রাখা হয়েছে সমপরিমাণ, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? ওকে, এর দরুন এদিকে ঢুকবে, এর দরুন এদিকে মানে বেরোচ্ছে এটা, আর এটা দিয়ে ঢুকছে, ঠিক আছে, এই পাবো আমরা ইলেকট্রিক ফিল্ডগুলো। তাই তো, কিন্তু যেহেতু সমপরিমাণ আধান, তাহলে পরে এখানে এটা একটা টেকনিক্যাল কোশ্চেন, আর কিছুই না, জাস্ট যখন অপর একটি ধনাত্মক বিন্দু আধানকে মাইনাস এ থেকে এতে সরানো। আচ্ছা 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 আচ্ছা, এখানে দেখো এখানটায় কিন্তু এইটা এক্স এর মান, কারণ আমরা কি জানি এক্স কমা ওয়াই কমা জি, রাইট? তাহলে এখানে এক্স বলেছে মাইনাস এ, এগুলোকে মুছো, এক্স বলেছে মাইনাস এ, ঠিক আছে, আর এইখানটায় কিন্তু এইখানে কিন্তু এটা কি এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে ওয়াই এর মান তোমার এ, তাহলে মাইনাস এ থেকে এ পর্যন্ত এসছো তুমি, মানে এইরকম এসছো। প্লাস কিউ এ বাই টু, তাহলে মাইনাস এ থেকে এ পর্যন্ত না, ওয়াই এর এ। আচ্ছা, ছবিটা একটু ভালো করে আঁকি, নইলে পরে কনফিউশন হচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার আই থিঙ্ক 17। সো কোশ্চেন নাম্বার 17, সো আমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করি, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জি, অরিজিন। এবার বলছে এটা একটা, আচ্ছা একটুখানি কমিয়ে দিই, অর্ধেক করে দিই, এটা এ বাই টু, আর ইমাজিন করো এর নিচের দিক বরাবর, মানে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, এটা নেগেটিভ জেড অ্যাক্সিস, সো এইখানে রয়েছে মাইনাস এ বাই টু, সো এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ, ফাইন। তো বলছে এক্স এর মাইনাস এ পয়েন্টে, দিস ইজ মাইনাস এ পয়েন্টে সাপোজ একটা পজিটিভ কিউ চার্জ রেখে দিয়েছো তুমি, এখান থেকে তুমি ওয়াইতে আসছো, ওয়াইয়ের এ পয়েন্টে আসছো, ওয়াইয়ের এ মানে এই পয়েন্টে আসলে তুমি, তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য কত হবে, এটা ক্যালকুলেশন করা যেতে পারে, বাট ইলেকট্রিক ফিল্ডটা হ্যাঁ পোটেনশিয়াল, সো ওয়ার্ক ডান মানে আমরা জানি না এফ ডট ডিএস হয়, এটা হয়, তাই তো।
ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ, potential difference সেকেন্ড এইখানটায় ফোর্স বাই চার্জ ইলেকট্রিক ফিল্ড, আই থিঙ্ক এই চার্জ দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে কি? যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে ওয়ার্ক ডানটাও জিরো হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারি, ফোর্স আর যে ডিসপ্লেসমেন্ট, বাট শিওর নয়। এইখান থেকে এখানে আমি এইভাবে আসতে পারি, পাথ বরাবর যেতে পারি আমি, তাই তো? সো এরকমভাবে ভাবতে পারি আমরা। দেখো এখানে পজিটিভ চার্জ রয়েছে, সুতরাং এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক বরাবর দেবে? এই দিক বরাবর, তাই তো? মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর। এইটুকুনি আশা করি ক্লিয়ার হয়েছে। নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। ফাইন। আর আমাদের যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা কিন্তু দেখো এই দিক বরাবর, মানে বেসিক্যালি তোমার এক্স ওয়াই প্লেনে, মানে এক্স ওয়াই যে প্লেন, এই প্লেন বরাবর হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বাট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু ঠিক তার পারপেন্ডিকুলার, মানে ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর ডিরেক্টেড রয়েছে, বাট ইলেকট্রিক পার্টিকেলটার যে মুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু, বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটা কিন্তু এদিক বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ডিসপ্লেসমেন্ট তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান আমরা বলতেই পারি যে সাপোজ ই ডট ডিএস, এখান থেকে বলতে পারি আমরা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কতখানি দেখলাম? 90 ডিগ্রি। সুতরাং ডিএস cos 90 ডিগ্রি, cos 90 কত বাবা? 0 হয়। সুতরাং ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, এখান থেকে বলতে পারি আমরা। বুঝতে পারলে? কিছুই না, সিম্পল জিনিস, একটুখানি বুঝতে হবে আর কি, ভাবার জিনিস। ওকে, সো ওয়ার্ক ডান কিন্তু এখানে 0 হবে। তো তো অপশন 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 সি তোমার কারেক্ট হবে। আইআইটির কোশ্চেন, ভালো কোশ্চেন। ওকে, তড়িৎ স্থিতিশক্তি মানে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, সেটা কি দেখো, মানে কেমন কোশ্চেন দিয়েছে এখানটায়। 18 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কিউ প্রাইম আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে, কিউ প্রাইম আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে বলছে একটি কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে কৃতকার্যের মান কত হবে? একদম সিম্পল জিনিস ভাই। যখনই তুমি একটা ক্লোজ পাথ যখন তুমি করবে, তখনই মনে করবে যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয় তবেই। আর এখানে ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এখানে আমাদের নন কনজারভেটিভ সাধারণত ধরা হয় না। সেটা তুমি ক্যালকুলেট চেক করতে পারো যে সেটা কনজারভেটিভ কি কনজারভেটিভ না। কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0 করে, এগুলো গ্র্যাজুয়েশনে শেখানো হয় যে ইলেকট্রিক ফিল্ডটা যদি কনজারভেটিভ হয় তাহলে কার্ল অফ ই ইকুয়াল টু মাস্ট বি 0, এটা হতেই হবে। ঠিক আছে, সেটা কনজারভেটিভ চেক করার একটা টেকনিক। সো ইলেকট্রিক ফিল্ডে কনজারভেটিভ কি কনজারভেটিভ না, আর তোমাদের সবই কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই আছে, নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিছু দেবে না। সো ঘাবড়ানোর কিছু নেই। তার জন্য আমরা এখানে বলছি যে দেখো, তার জন্য হয়তো তোমাদের স্যার যখন পড়াবে হয়তো এইসব কথাগুলো বলবে না, শুধুমাত্র বলবে যে ক্লোজ পাথ হচ্ছে, ক্লোজ পাথ হলে পরেই মনে করবে ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক ডান 0 হবে। বাট কথাটা একদম সত্য নয়, ক্লোজ পাথ হলেই যে নেট ওয়ার্ক ডানটা 0 হবে তা কিন্তু সত্য নয়। এটা সত্য তখনই যদি ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ হয়। আমি যখন পড়িয়েছি তখন বলেছি এগুলো সব, যখন ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ হবে তখনই শুধুমাত্র যে মানে পুরো ক্লোজ পাথে ওয়ার্ক ডানটা 0 হয়। বুঝতে পারলে? আদারওয়াইজ কিন্তু ক্লোজ পাথে ওয়ার্ক ডান 0 হবে না, কারণ কনজারভেটিভ ফোর্স ফিল্ডে কোনো এনার্জি লস হয় না, বাট নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডে কিন্তু এনার্জি লস হয়। তার দরুন কিন্তু
টোটাল ওয়ার্ক ডানটা মানে ক্লোজ পাথে ওয়ার্ক ডানটা 0 হয় না। বাট এখানে আমি বললাম প্রথমেই যে ইলেকট্রিক ফিল্ড আমাদের বলা হয় সেটা কিন্তু অবশ্যই কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড বা কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলতে পারো, ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ড একই কথা। সো যদি হয় তখনই আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ার্ক ডান ইন ক্লোজ পাথ, ওয়ার্ক ডান ইন ক্লোজ পাথ। মনে হচ্ছে এগুলো দেখা যাচ্ছে না, যাই হোক কিছুই না, যে ক্লোজ পাথে যে ওয়ার্ক ডানটা হবে, মানে এটা আমি লিখে দিচ্ছি এখানটায়, ক্লোজ পাথ দ্যাট মাস্ট বি 0, ঠিক আছে, ফর নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তাহলে এখানে অপশন কিন্তু এ হবে, একদম একদম সোজা কোশ্চেন, কিছুই না, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, সো 19 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান কত হবে? একই কথা, মানে কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলো। তুমি এখানে একটা কিউ আধান নিয়েছো, ঠিক আছে, এবার এর চারিদিকে তুমি একটা কি করছো, বৃত্ত কনসিডার করেছো। এবার এইখানেও তুমি একটা কিউ আধানকেই নিয়ে ঘোরাচ্ছ, এখান থেকে ঘোরানো শুরু করলে ডিং 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 ঠাক এখানে চলে আসলে তুমি। আবার মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটা সেম, তাহলে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট যেহেতু সেম, তাহলে নেট ওয়ার্ক ডান ইন ক্লোজ পাথ সেটা কত হবে? 0 হবে, আনসার 0 হবে। একদম সিম্পল কোশ্চেন, কিছুই না, ভাবার কিচ্ছু নেই এখানে, কোনো ক্যালকুলেশনে কিছু নেই, শুধুমাত্র ফিজিক্সটা বুঝতে হবে, তাহলে তুমি কোশ্চেনে আনসার করতে পারবে, বুঝতে পারলে? ওকে, সো 20 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক আর ব্যবধানে থেকে পরস্পরকে এফ বল দ্বারা বিকর্ষণ করে। কি বললো? মানে প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক, তাহলে এখানে একটা ক্ষুদ্র গোলক নিয়েছো তুমি, এইখানে একটা আচ্ছা এখানে একটা ক্ষুদ্র গোলক, এখানে একটা ক্ষুদ্র গোলক তুমি নিয়েছো, ঠিক আছে, এই যে দুটো গোলক দুজনেই কিন্তু কিউ পরিমাণ আধান বহন করছে, এটাও কিউ পরিমাণ, এটাও কিউ পরিমাণ, ওকে, দুটি ক্ষুদ্র গোলক দুজনেরই ব্যাসার্ধ সেম, এটার ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ আর, দেখতে ছোটো বড়ো হয়েছে কিন্তু ব্যাসার্ধ সেম, থেকে পরস্পরকে এফ বল দ্বারা বিকর্ষণ করে। তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলটা কতখানি বাবা, সেটা এফ বলেছে। রিপালশন ফোর্স মানে দুজনে যেহেতু সেম পোলারিটির চার্জ, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, রিপালশন হবে, এটাই স্বাভাবিক। তাহলে ঠিক আছে, যদি একটি গোলককে অপরটির চতুর্দিকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হয় তবে কৃতকার্য কত হবে? আবার একই কোশ্চেন, মানে এই ব্যাটাকে তুমি কি করছো, এরকমভাবে ঘোরাচ্ছ তুমি বাবা, এটাকে এর চারিদিকে ঘোরাচ্ছ এরকমভাবে, বুঝতে পারলে? এইটাকে চারিদিকে তুমি ঘোরাচ্ছ, মানে এটা তোমার রেডিয়াসটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখান থেকে তুমি ডিস্টেন্স কত বলেছে, ডিস্টেন্স কিছু বলেনি, ধরে নাও তুমি ক্যাপিটাল আর ডিস্টেন্স তার মধ্যে তো ঘোরাচ্ছ, তুমি ঘুরিয়ে তুমি একবার ঘোরাচ্ছ, মানে কি এখান থেকে ঘুরিয়ে আবার এখানে তুমি নিয়ে আসলে, মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটা সেম, তাহলে ওয়ার্ক ডান কত হবে? 0 হবে, সিম্পল, ডি আনসার হবে। ওকে, 21 নম্বর কোশ্চেনটা কী বলছে, এগুলো জাস্ট কী বলবো, থিওরিটিক্যাল কোশ্চেন, একটুখানি ফিজিক্সটা ভালো করে জানলে পরে এগুলো করতে পারবে, ঠিক আছে, আমি থিওরি ক্লাস করিয়েছি এই চ্যাপ্টারের, কিন্তু সেগুলো দেখে নাও, একবার দেখে নাও, বুঝে যাবে সব কিছু কীভাবে হয় এগুলো। আর এখানে তো আমি ডিটেলে বলেই দিচ্ছি। সো 1 ভোল্ট পার মিটার ইকুয়াল টু কত? একদম সিম্পল, ভোল্ট পার মিটার, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কী বলো তো, ফোর্স পার ইউনিট চার্জ। তুমি তাহলে এখান থেকে ইউনিট বলতে পারো, তাহলে আমি যদি ইউনিট বলি তাহলে কি নিউটন বাই কুলাম হবে, এটা হচ্ছে তোমার ইউনিট। আবার ইলেকট্রিক ফিল্ডকে তুমি এইভাবে লিখতে পারো যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স বা সিম্পলি ভি বাই এক্স বলতে পারো তুমি। তাহলে এটা ইউনিটটা কি হবে? ভোল্ট পার মিটার। তাহলে দেখো এই ইউনিট আর এই ইউনিট কিন্তু আলাদা কিছু না, সেম জিনিস। তাহলে তুমি বলতেই পারো যে 1 ভোল্ট পার মিটার ইকুয়াল টু 1 নিউটন পার কুলম। বুঝতে পারলে? এটা এখানে জানতে চাইছি। তাহলে এইটা ইকুয়াল টু এটা হবে। এত সোজা কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, আধান কিউ ও দ্বিমেরু ভ্রামক পি, ডাইপোল মোমেন্টের ডেফিনেশন তোমরা সবাই জানো যে পি ইকুয়াল টু
মানে চার্জ ইন্টু ডিসপ্লেসমেন্ট, অ্যাকচুয়ালি দুটো চার্জের মধ্যে সেপারেশন বলতে পারো তুমি। সো 2QD বলতে পারি আমরা, মানে সাপোজ এখানে মাইনাস কিউ চার্জ রয়েছে আর এখানটায় প্লাস কিউ চার্জ রয়েছে, এবং এদের মধ্যে সাপোজ সেপারেশন আমি কনসিডার করলাম 2D, তাহলে তুমি লিখবে চার্জের ম্যাগনিটিউড কিউ আর তাদের মধ্যে সেপারেশন সেটা কত 2D। মানে এখানে জাস্ট সিম্পল তুমি কিউ ইন্টু ডিও লিখতে পারো, ঠিক আছে। আর ভেক্টর ডিরেকশনটা কেমন হবে, অবশ্যই তোমার মাইনাস কিউ চার্জ থেকে পজিটিভ মানে প্লাস কিউ চার্জের দিকে হয়। তো এটাকে আমি এটা নাম দিতে পারি এ বি, এগুলো আমি থিওরি ক্লাস সব দেখিয়েছিলাম, সো তোমরা জানো নিশ্চয়ই। আচ্ছা, এটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে স্থাপন করা হলো, ফাইন, অসুবিধা নেই। যদি দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয়, দ্বিমেরুটির দ্বিমেরু তড়িৎ ক্ষেত্র বরাবর হয়, আচ্ছা তার মানে কি, ছবি আঁকো। তাহলে এরকম আমাদের ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এরকম আমাদের ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ওকে। এবার তুমি কি করলে, এখানে একটা ডাইপোল নিয়ে আসলে, সাপোজ আমি কনসিডার করছি এটা আমাদের ডাইপোল, আমি জেনারেল ছবি আঁকছি, এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ। তাহলে পরে আমাকে একটা কথা বলো, এই যে মাইনাস কিউটা, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ঠিক এদিক বরাবর, সুতরাং মাইনাস কিউটার উপরে ফোর্স কোন দিকে লাগবে, এদিক বরাবর ফোর্স লাগবে। সে ফোর্সের মান কত হবে, কিউ ইন্টু ই, বিকজ ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে বলি আমরা ফোর্স পার ইউনিট চার্জ, তাই তো। তাহলে ফোর্স ইকালে কী হবে, কিউ ইন্টু ই হবে। এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে হয়, ফোর্সের ডিরেকশনও ঠিক সেদিকে হয়। এবার চার্জটার ম্যাগনিটিউড যদি নেগেটিভ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে হবে, ফোর্স ঠিক অপোজিট দিকে হবে। এবং এই চার্জটার উপরে যে ফোর্সটা লাগবে সেটা কিন্তু কিউ ই এই দিক বরাবর, ম্যাগনিটিউড নিয়েছি। তাহলে দেখো সমান এবং অপোজিট মানে ডিরেকশনে ফোর্স লাগবে, সুতরাং এখানে রোটেট করা শুরু করবে, রোটেশন হবে। এই রোটেশন হওয়ার দরুন এই যে ডাইপোলটার মধ্যে একটা এনার্জি স্টোর হয়, মানে অ্যাকচুয়ালি টর্ক কাজ করে। সেই টর্কের ভ্যালু তোমরা জানো যে টাউ ইকুয়াল টু পি কস ই হয়ে থাকে। এই ফর্মুলাগুলো তোমরা নিশ্চয়ই জানো, এটা হয়। এবং ডাইপোলটার মধ্যে যে এনার্জি স্টোর হয় সেটাকে আমরা সাধারণত, আচ্ছা এই ক্যালিতে দেখাই, সাধারণত আমরা এনার্জি যে স্টোর হয় বা পোটেনশিয়াল এনার্জি এরকম লিখি, পোটেনশিয়াল এনার্জি সেটা ইকুয়াল টু মাইনাস পি ডট ই, এটা হয়ে থাকে, এটা ফর্মুলা, ঠিক আছে। সো এই দুটো ফর্মুলা আমরা জানি। আচ্ছা, এবার কি বলেছে, যদি দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক, এগুলো আমি কিন্তু থিওরি ক্লাসে সব পড়িয়েছি, একবার ভাই গিয়ে দেখে নাও। বলছে দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয়, তাহলে দ্বিমেরু ভ্রামক কি তড়িৎ ক্ষেত্র বরাবর, তাহলে এই যে ডাইপোলটা কিন্তু অ্যালাইন রয়েছে ঠিক এই বরাবর, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি বলতে পারো তুমি। মানে এইখানে এইটা যেটা ক্যালকুলেট করেছিলাম আমরা, সেটা মেনলি ক্যালকুলেট করেছিলাম এর সাথে অ্যাঙ্গেল ধরে ক্যালকুলেট করেছিলাম, মানে পারপেন্ডিকুলারটার সাথে অ্যাঙ্গেল ধরে ক্যালকুলেট করা হয় এটা, মানে এইটা একটু মাথায় রাখতে হবে তোমাকে, বা তুমি ক্যালকুলেশন করে ভাবতে পারো তুমি কি হবে, ঠিক আছে। আচ্ছা, কি বলতে সেটাকে পড়ি। তবে দ্বিমেরুর উপর বল ও দ্বিমেরুটির স্থিতিশক্তি হবে যথাক্রমে। আচ্ছা, তাহলে দ্বিমেরুটির উপর কতখানি ফোর্স লাগছে সেটা বের করতে বলেছে, এবং তার যে ইয়েটা হবে স্থিতিশক্তিটা হবে সেটা কতখানি হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। একদম সিম্পল কোয়েশ্চেনটা। যেহেতু দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর, তবে দ্বিমেরুর উপর বল, আচ্ছা তাহলে চার্জটার উপরে নেট ফোর্স কতখানি হবে, একটুখানি ডিপলি একটুখানি ভেবে দেখো তো, ইসের মতো হয়ে গেল কথাটা। যাই হোক, নেট ফোর্সটা কতখানি হবে, কারণ যখন ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর এবং তোমার ডাইপোলটাও এদিক বরাবর হয়ে গেল, এখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, তাহলে এই যে মাইনাস কিউ চার্জ এর ওপরে এদিক বরাবর একটা ফোর্স লাগছে সেটা কিউ ইন্টু ই, আর এর উপরে এদিকে একটা ফোর্স লাগছে সেটা কিউ ইন্টু ই, সমান বাট অপোজিট। তাহলে নেট ফোর্স কত হবে, সিম্পলি 0 হবে, তাই না। তুমি দুদিক থেকে একটা পেনকে দুদিক থেকে সমান বল দিয়ে টানছো, তাহলে কি তার কোনো মুভমেন্ট হবে, হবে না, 0 হবে। সো নেট ফোর্স কিন্তু 0 হবে। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। তাহলে নেট ফোর্স তুমি 0 পাচ্ছ, তাহলে কোনটায় নেট ফোর্স 0 রয়েছে দেখো, এটা নেট ফোর্স 0, তাহলে এই অপশানটা হতে পারে। আচ্ছা, আবার বলেছে যে স্থিতিশক্তির মানটা কত হবে। দেখো আমি একটু আগেই বললাম যে
অ্যাঙ্গেলটা তাহলে যেহেতু এই বরাবর অ্যালাইন হয়ে গেছে, তাহলে সেই অ্যাঙ্গেলটা কতখানি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, রাইট? যদি 90 ডিগ্রি হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? সো মাইনাস পি ইন্টু ই কস, এটার সাথে ধরলে পরে কি এটা আসে? এটা ক্যালকুলেশন করা যায়। কস 90 বোধ হয় 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে না, তার মানে আমি এটা মিস্টেক করছি। এটা যখন আমি করিয়েছিলাম মানে এই যে ফর্মুলাটা, তখন হয়তো আমি এর সাথে অ্যাঙ্গেলটা ধরেছিলাম, ঠিক আছে, থিটাটা। তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে 0 হওয়া মানে কত, কস 0 ডিগ্রি হবে। এটা 90 নয়, কস 0 করে দাও। 0 হয়ে যাবে মানে কস 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, অ্যালাইন হয়ে যাবে না 0 ডিগ্রি। কস 0 মানে কত হবে বলো? সুতরাং তুমি বলবে যে কস 0 মানে তোমার 1, সুতরাং মাইনাস পি। তাহলে যে মাইনাস পি এটাই কি আমাদের মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলে? পোটেনশিয়াল এনার্জি, তাহলে এটা আমাদের আনসার হবে। ওকে, একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। ওকে, 23 নম্বর কোশ্চেনটা দেখা যাক। আশা করি বুঝতে পেরেছো। একটু টুকে নাও। আচ্ছা, আমি এখানেই করে ফেললাম, ওইখানে করাটাই বেশি বেটার আর কি। যাই হোক, যেহেতু পেজ আছে আমার এক্সট্রা, ঠিক আছে, নেক্সট কোশ্চেনগুলো আমরা ওইখানেই করবো। আচ্ছা, এটা একটু টুকে নাও তোমরা, ঠিক আছে, একটু পজ করে টুকে নাও। আশা করি তোমার টুকে নিয়েছে হবে। ওকে, নেক্সট আমরা 23 নম্বর কোশ্চেন দেখব। বলছে পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যে একটি তড়িৎ ক্ষেত্রে বসানো হলো, ঠিক আছে। বলছে দ্বিমেরুর অক্ষটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আনত। বলছে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন দ্বিমেরুর স্থিতিশক্তি শূন্য ধরা হলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক ও দ্বিমেরুর স্থিতিশক্তি কত হবে? ওকে, তাহলে এখানে কি বলেছে, একটা ডাইপোল নিয়েছো তুমি, যা ডাইপোল মোমেন্ট তোমার পি, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছো, দ্বিমেরুর অক্ষটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আছে। তার মানে ইমাজিন করো, এখানে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 23। তাহলে ইমাজিন করো এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, ওকে। এরকম একটা তুমি ডাইপোল তুমি কনসিডার করেছো এখানটায়, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। তাহলে এদিকে ফোর্স লাগছে এদিক বরাবর কিউ ই, আর এখানে ফোর্স লাগছে এদিক বরাবর, দ্যাট ইজ কিউ ই। ওকে, এবার ডাইপোল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোলটা থিটা কোণ করে আছে। ওকে, তাহলে টর্ক কত হবে বলো? টর্কের মান আমরা জানি, টর্ক টাউ ইকুয়াল টু ডাইপোল মোমেন্ট ক্রস ইলেকট্রিক ফিল্ড। যদি ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি সাপোজ থিটা হয়, তাহলে তুমি লিখবে পি ই সাইন থিটা এন ক্যাপ। আর যদি তুমি শুধু ম্যাগনিটিউড দেখতে চাও, তাহলে জাস্ট এখানে তুমি পি ই সাইন থিটা বলবে। তাহলে এটা আমাদের টর্ক, ক্লিয়ার হয়েছে? এটা আমাদের কি পাচ্ছি, টর্ক পাচ্ছি, ঠিক আছে। নেক্সট কি বলেছে, কোথায় গেল, ঠিক আছে। যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন দ্বিমেরুর স্থিতিশক্তি শূন্য হয়। তাহলে যখন থিটার মানটা 90 ডিগ্রি, মানে এইটা যখন 90 ডিগ্রি মানে এইরকম হয়ে যাবে, হ্যাঁ, মানে জাস্ট আমি এখানে ছবিকে দেখাচ্ছি, যখন এইরকম হয়ে যাবে তখন কি 90 ডিগ্রি হয়ে যাবে। এবার আমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা জানি, সো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা বলছে মাইনাস পি ডট ই, বা পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা। এবার যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলি আমি, তাহলে কি বলবো, সুতরাং পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পিই কস 90 ডিগ্রি। কস 90 ভাই 0 হয়, সুতরাং পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0 হবে। সেই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কিন্তু 0 হবে। ওকে, 0 হলে ঠিক আছে, মিলে গেল। বলছে দ্বিমেরুর, এখানে তারপরে কী বলেছে, দ্বিমেরুটির, আচ্ছা, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক ও দ্বিমেরুর স্থিতিশক্তি হবে যথাক্রমে। আচ্ছা, তাহলে পরে একদম সিম্পল, বুঝতেই পারছো, মানে এইটা কোনো কাজের না, এটা তোমাকে জাস্ট বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে তুমি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা জানো, পি ই ইকুয়াল টু মাইনাস
পি ডট ই। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে থাকে তাহলে কি হবে, পিই কস থিটা। এটাই অ্যান্সার হবে আমাদের। তাহলে পোটেনশিয়াল এনার্জি তোমার পিই কস থিটা মানে মাইনাস পিই কস থিটা, আর টর্ক তোমার পিই সাইন থিটা। এই অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে, অপশন এ তোমার কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে একটি পরাবৈদ্যুতিক পদার্থের একটি অণুর স্থায়ী দ্বিমেরু ভ্রামক পি। বলছে 1 মোল পরিমাণ এই পদার্থকে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র ইতে রেখে সমবর্তিত মানে পোলারাইজড করা হলো। হঠাৎ করে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ 60 ডিগ্রি পরিবর্তন করা হলে এই তড়িৎ ক্ষেত্রের উপর কৃতকার্য সংখ্যা, আচ্ছা কৃতকার্য কত, এখানে এন হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে কি বলেছে কোশ্চেনটা, কোশ্চেনটা বলছে একটা পরাবৈদ্যুতিক পদার্থের একটি অণুর স্থায়ী দ্বিমেরু ভ্রামক পি হচ্ছে 1 মোল পরিমাণ এই পদার্থকে শক্তিশালী তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। তার ফলে সেটা পোলারাইজড হয়ে গেল। হঠাৎ করে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটাকে 60 ডিগ্রি পরিবর্তন করা হলো, তাহলে কৃতকার্য কত। ওকে, তাহলে দেখো যখন তুমি এরকমভাবে দেখাই ছবিটা মেয়েকে, কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, জাস্ট ইমাজিন করো এরকম একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড। এখানে তুমি 1 মোল পদার্থ নিয়ে আসলে, এটা কি 1 মোল, 1 মোল মানে কত সংখ্যক, 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমস, এরকম বলতে পারো, নাম্বার অফ মলিকুলস, অ্যাটমস, যা খুশি বলো। ওকে, মানে অ্যাভোগাড্রো সংখ্যা, সিম্পল কথা। এইবার যখন তুমি এখানে রাখবে তখন কি হবে বলো তো, এখানে যে পার্টিকেলসগুলো রয়েছে তারা কিন্তু, ডাইপোলগুলো কিন্তু ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে যাবে, এরকম ইলেকট্রিক ফিল্ড বরাবর কিন্তু তারা অ্যালাইন হয়ে যাবে। এটাকে বলছি আমরা পোলারাইজড হয়ে যাবো, পোলারাইজেশন হলো এটাকে বলছি আমরা। যে এই পদার্থের মধ্যে যে মানে মলিকুলসগুলো রয়েছে সেখানে তো প্রোটন, ইলেকট্রন সবই রয়েছে, সো তারা সেপারেট হবে, সেপারেট হয়ে তারা একটা ডাইপোল ফর্ম করবে। ঠিক আছে, সো পোলারাইজেশন ডেফিনেশন এরকমভাবে বলা যেতে পারে, নাম্বার অফ ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ কল্ড পোলারাইজেশন এই ক্ষেত্রে। ওকে, আচ্ছা এইবার কি বলছে যে হঠাৎ করে অভিমুখটা, তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা পরিবর্তন করে 60 ডিগ্রি করা হলো, তাহলে কৃতকার্য কত হবে। আচ্ছা, তাহলে কৃতকার্য যেটা হয় তার যে ডেফিনেশন সেটা আমরা একটু আগে দেখলাম, যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় সেটাই আমাদের কৃতকার্য। পোটেনশিয়াল এনার্জি আমরা বের করি মেনলি, সেটাকে আমরা মানে সরি কৃতকার্য বা ওয়ার্ক ডানে আমরা মেনলি বের করি, সেটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলে থাকি। তাহলে হঠাৎ করে যদি আমরা 60 ডিগ্রি করে ফেলি, মানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে যায়, ডাইপোল মোমেন্ট আর ইসের মধ্যে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি, কারণ যখন এরকম রয়েছে তখন এর দিক বরাবর ডাইপোল মোমেন্ট। এইবার আমি যদি ইলেকট্রিক ফিল্ডটাকে 60 ডিগ্রি করে দিই তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে মাইনাস পিই cos 60, আর cos 60 মানে কত বলো তো, হাফ হয়ে থাকে, তাই না? cos 60 মান কিন্তু হাফ। তাহলে তোমার ওয়ার্ক ডান তুমি পাবে মাইনাস পিই ইন্টু হাফ, cos 60 হাফ তো না, সাইন 30 হাফ, হ্যাঁ তাহলে cos 60 হাফ হাফ। তাহলে সুতরাং যে ওয়ার্ক ডান পাবো আমরা সেটা কি, মাইনাস হাফ পি ইন্টু ই। এবার ইন্টারেস্টিং পয়েন্ট, এটা আমি একটা ডাইপোলের জন্য বললাম, বাট এখানে কতগুলো ডাইপোল রয়েছে, 1 মোল। 1 মোল মানে কতগুলো ডাইপোল, নাম্বার অফ ডাইপোল কতগুলো, এন সংখ্যক, মানে এন এ অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে ফর 1 মোল তাহলে তুমি ডাব্লিউ ইকুয়াল টু কী লিখবে, হাফ ইন্টু এন অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু পি ইন্টু ই, এটা আমাদের আনসার হবে। আমি যদি শুধুমাত্র ম্যাগনিটিউড দেখি তাহলে মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি।
এইখানে জাস্ট নাম্বারটাই চেয়েছে, মানে কৃতকার্যের পরিমাণটা চেয়েছে। সুতরাং এই নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করে কতখানি এনার্জি স্টোর হয়েছে। আমি যদি মড নিয়ে নিই তাহলে নেগেটিভটা এখানে উধাও হয়ে যাবে। তাহলে এটাই আমাদের আনসার হবে। ঠিক আছে। ঠিক আছে, তো অপশন 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 এটা তোমার কারেক্ট আনসার হবে। এখানে আমি এন এ দিয়েছি, ঠিক আছে, 11 নম্বর এখানে এন বলেছে, ঠিক অসুবিধা নেই। এত সিম্পল কোশ্চেন কিছুই নেই। ও এখানে দেখো করেও দিয়েছে এখানে। এভাবে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। স্থিতিশক্তির পরিবর্তন করেছে, একই ব্যাপার একই ব্যাপার একই গল্প। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি আছে। বলছে 3টি বিন্দু তড়িতাধান প্লাস কিউকে কোনো এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখলে সংস্থাটির মোট স্থিতিশক্তি কত হবে? এটা নিজেরাই করতে পারবে। এটা 3টি বিন্দু আধান তড়িতাধান, ঠিক আছে, বলছে প্লাস কিউ করে, এদেরকে একটা মানে এল সমবাহু ত্রিভুজ, এবারে সমবাহু ত্রিভুজ তুমি কাছে হচ্ছে সব প্রত্যেকটা বাহু কিন্তু এল, ঠিক আছে। এর এইখানে একটা চার্জ রেখেছো, এখানে রেখেছো, এখানে রেখেছো, চার্জ রেখেছো, সবার মধ্যে কিন্তু প্লাস কিউ করে চার্জ রেখেছো, তাই তো? প্লাস কিউ করে চার্জ রেখেছো। হুম হুম তাহলে সংস্থাটির মোট স্থিতিশক্তি কত হবে? তাহলে দেখো কি হবে, এর এই পার্টিকেলটার জন্য এর উপরে পোটেনশিয়াল এনার্জি দেখবো, এর জন্য এর উপরে পোটেনশিয়াল এনার্জি দেখবো, তাহলে টোটালটা হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে যেহেতু দুবার হবে, সরি দুবার বলতে, আচ্ছা দেখা যাক কত আসে এখানটায়। এর জন্য যদি দেখি আমরা, যে পোটেনশিয়াল এনার্জির যে ডেফিনেশন হয় যে চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স, এটা পাই আমরা। এটার জন্য এর উপরে পোটেনশিয়াল বের করলাম, বাট পোটেনশিয়াল এনার্জি চাইছি আমি। তাহলে পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে এটা স্কোয়ার হয়ে যাবে। এটার জন্য এর উপর দেখলাম, এটার জন্য এর উপর যদি দেখি আমি, তাহলে কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু এল। যে কোনো 3টি সংস্থার জন্য মোট স্থিতিশক্তি, না সেকেন্ড, একটা চার্জকে যখন নিয়ে আসা হলো তখন কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, তার জন্য তো কোনো কার্য করতে হচ্ছে না। বাট যখনই তুমি এই চার্জটাকে নিয়ে আসবে, মানে ঘটনাটা আমি ঠিক এরকমভাবে বলতে চাইছি, ধরো এই একটা আমাদের ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। এইবার প্রথমে দেখো কোনো ইলেকট্রন মানে কোনো চার্জ নেই, পুরো কিছু নেই এখানটায়। ইনিশিয়ালি আমি একটা চার্জকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে বসালাম, তাহলে কারোর জন্য কার্য করতে হলো না, তাই তো? কারোর জন্য কার্য করতে হলো না। এইবার আমি আরেকটা চার্জকে নিয়ে আসলাম, যাকে এখানে এসে বসালাম, যখন এটাকে নিয়ে আসতে যাবো তখন কিন্তু এর বিরুদ্ধে কার্য করতে হবে, সুতরাং সেটাই কি এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে। তাহলে এ কতখানি কার্য করবে? কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু এল, বিকজ ডিস্টেন্স এল। আবার কি করলাম, আরেকটা চার্জকে নিয়ে আসলাম, যাকে আমি এখানে এসে বসালাম, তাহলে এরও কিন্তু এটার উপরে কার্য করতে হবে, তাহলে সেটাও কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু এল। তাহলে মোট কার্য কতখানি করতে হলো? এর জন্য কার্য মানে এটাকে আনা হলো তার জন্য কার্য পাচ্ছি, সেটাকে আনা হলো তার জন্য একটা কার্য পাচ্ছি, তো আর তো পাচ্ছি না। ঠিক করেছি না? কি ডবল কাউন্টিং হচ্ছে বা কিছু? ও সরি 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 একটা জিনিস তো এখানে গন্ডগোল করছো তুমি, একটা কনসেপ্ট এখানে গন্ডগোল করা হচ্ছে। যখন তুমি দেখো ভালো করে বোঝো, হ্যাঁ, যখন তুমি এই চার্জ পার্টিকেলটাকে নিয়ে আসছো এখানে এসে বসালে, তখন কিন্তু এর বিরুদ্ধে কার্য করতে হলো প্লাস এর বিরুদ্ধেও কার্য করতে হলো। তাহলে এইটা যখন তুমি এটা ঠিক আছে, বাট এটা যখন তুমি করছো, তখন এটা কি করলাম, এটাকে যখন নিয়ে আসলাম এর বিরুদ্ধে কার্য করলাম, আবার এর বিরুদ্ধে কার্য করতে হবে বিকজ সে তো বসে আছে এখানটায়, তাহলে সেটাও কিন্তু আমার কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু এল হবে।
বুঝতে পারলে? তাই আমরা পোটেনশিয়াল এনার্জি লিখে থাকি 1 2 3 3 Q²/4πε0 × L, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। তো শুধু ফিজিক্সটা বুঝতে হবে। প্রথমে কোনো চার্জ ছিল না, মানে এরকম আমি যদি আরেকবার দেখাই ছবিটা, ভালো করে বুঝে নাও। এই আমাদের ত্রিভুজ ছিল তো, দেখো প্রথমে কোনো চার্জ নেই, তাহলে একটা চার্জকে আমি নিয়ে আসলাম ইনিশিয়ালি, নিয়ে এসে রাখলাম, তাহলে কারোর জন্য কোনো কার্যকর্ত হলো না। সেকেন্ড কী করলাম, আমি আরেকটা চার্জকে নিয়ে আসলাম, এখানে বসালাম, এর কী করলো, এর বিরুদ্ধে কার্যকর্ত হলো, সেই পরিমাণটা এটা। এবার আমি কী করলাম, আরেকটা চার্জকে নিয়ে আসলাম, এখানে বসালাম, এর কিন্তু এর বিরুদ্ধে কার্যকর্ত হলো প্লাস এর বিরুদ্ধেও কার্যকর্ত হলো, তাহলে এর বিরুদ্ধে কার্যটা এটা হলো আর এর বিরুদ্ধে কার্যটা এটা হলো, তাহলে 3বার হচ্ছে, হয়ে গেল। এভাবে বুঝে বুঝে করো বাবা, তাহলে কিন্তু কোশ্চেনগুলো করতে পারো সব। হ্যাঁ, 26 নম্বর কোশ্চেনটা কী বলছে, যে 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে বৃত্তের কেন্দ্রে এত কুলম্ব তড়িতাদান অবস্থিত। কি বললো, 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে এত কুলম্ব তড়িতাদান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কত হবে? একদম সিম্পল কোশ্চেন ভাই, 0 হবে। চোখ বুঝে 0 করে দাও, চোখ বুঝে 0 করে দাও। কারণ কি, তোমার বৃত্তপথ একবার ঘুরে আসবে, তুমি এরকমভাবে ঘুরে আসবে, ক্লোজ পাথ হয়ে গেল। এখানে আমি তোমাকে বলেইছি প্রথমে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, এখানে ইউনিফর্ম হবে, এই মানে হবে, হ্যাঁ প্রত্যেকটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম হবে এবং কনজারভেটিভ হবে, তাই না? তাহলে তুমি সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড যদি ক্যালকুলেট করো তুমি সেম পাবে। ইলেকট্রিক ফিল্ড যদি প্রত্যেকটা পয়েন্টে সেম হয় তাহলে পোটেনশিয়ালও সেম হবে, বুঝতে পারলে? তাহলে সেম হলে পরে তুমি বলবে সেটা কি, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, প্রত্যেকটা মানে একটা দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 0 হবে। পোটেনশিয়াল ডিফারেন্স 0 হয়ে গেলে পরে তোমার কার্য কত হবে, 0 হয়ে যাবে, তাই না? কারণ কার্য মানেই কি জানো তুমি, এখানে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু 0, তাহলে তুমি বলবে Q=0। বুঝতে পারলে? কিছুই না, একদম সিম্পল, কারণ ক্লোজ পাথে ওয়ার্ক ডান 0 হয়, এক কথাই বলতে পারো তুমি। হয়ে গেল। আই থিঙ্ক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর 8খানা মতো কোশ্চেন আছে, তাহলে 8খানা নয়, কারণ 26টা হলো, আর দিকে 4 আর দিকে 8, মানে আর 12খানা আছে, তাহলে নেক্সট দিন করে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, পুরো ভিডিও দেখো ভাই, যতখানি করাচ্ছি দেখো, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, বুঝতে পারবে, কোনো দিন আর কোনো সমস্যা হবে না প্রবলেমগুলো করতে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কনসেপ্টগুলো আমি বলছি, তার ফলে কি তোমাদের থিওরি ক্লাসগুলো না দেখলেও হয়ে যাবে, এরকম আমি ভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখলে পরে আরও ভালো হবে তোমাদের, কারণ সেখানে আমি আরও ডিটেইলে অনেকটা সময় ধরে এক্সপ্লেন করেছি, বুঝতেই পারছো, তো সেটা তোমাদের সুবিধা হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, সব জায়গায় স্ট্যাটাসে দিয়ে দাও। হ্যাঁ, তো চলো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সো থ্যাংক ইউ।